গল্পের শিরোনাম সেই রাতের নিস্তব্ধ চিৎকার। বসিরহাট থেকে ঘণ্টাখানেকের পথ মালঞ্চ গ্রামের শেষ প্রান্তে সতীশ কাকার বাড়িটা। টিনের চাল আর মাটির দেয়াল, চারপাশে থিকথিকে জঙ্গল। গরমের ছুটিতে মামাবাড়ি এসেছিলাম, আর আমার সঙ্গী ছিল সুজন, সতীশ কাকার ছেলে। দিনভর আম কুড়ানো, পুকুরে সাঁতার কাটা চলত, কিন্তু রাত নামলেই কেমন যেন একটা গা ছমছমে ভাব আসত। সেদিন ছিল অমাবস্যার রাত। আকাশে চাঁদ নেই, তারাগুলোও যেন মেঘের আড়ালে লুকিয়েছিল। উঠোনে বসে গল্প করছিলাম আমরা। হঠাৎ সুজন ফিসফিস করে বলল, জানো অভিদা, এই জঙ্গলে নাকি একটা পুরনো কুঠিবাড়ি আছে। বহু বছর আগে এক জমিদার সেখানে আত্মহত্যা করেছিলেন। তারপর থেকেই নাকি ওই বাড়ি থেকে রাতে কান্নার আওয়াজ শোনা যায়। আমি হাসলাম, ধুর পাগল, তোর যত ভূতের গল্প। কিন্তু সুজনের মুখটা দেখে হাসি মিলিয়ে গেল। সে বলল, কয়েকদিন আগে আমাদের গরুটা হারালো। বাবা অনেক খুঁজেও পেল না। পরদিন ভোরে দেখি গরুটা কুঠিবাড়ির পাশেই মরে পড়ে আছে, চোখ দুটো খোলা, যেন কিছু একটা দেখে ভয় পেয়ে মরেছে। আমার শিরদাঁড়া দিয়ে একটা হিমেল স্রোত বয়ে গেল। জোনাকিরা উড়ছিল চারদিকে, তাদের আবছা আলোয় জঙ্গলটা আরও রহস্যময় লাগছিল। সুজন বলল, চল না, আজ রাতে কুঠিবাড়িটা দেখে আসি। বিশ্বাস হচ্ছে না তো? প্রথমে ইতস্তত করছিলাম, কিন্তু কৌতূহল আর অ্যাডভেঞ্চারের নেশা আমাকে টানছিল। টর্চ, দেশলাই আর একটা মোটা লাঠি নিয়ে বেরিয়ে পড়লাম আমরা দুজন। জঙ্গলের পথ ছিল বন্ধুর। শুকনো পাতা আর ভাঙা ডালপালা মারিয়ে চলছিলাম। রাত বাড়ার সাথে সাথে পোকামাকড়ের আওয়াজ ছাপিয়ে কেমন যেন একটা চাপা গোঙানির শব্দ কানে আসছিল। আমি সুজনকে বললাম, কিরে, আওয়াজটা কিসের? সুজন থমকে দাঁড়াল। জানি না অভিদা, কিন্তু শব্দটা তো ওই দিক থেকেই আসছে। খানিক পরে একটা ভাঙা পাঁচিল নজরে পড়ল। তারপরেই আবছা দেখা গেল একটা বিশাল ভাঙাচোরা বাড়ি। দরজা জানলা সব ভাঙা, গাছপালা আর লতাপাতায় ঢাকা, যেন জীবন্ত একটা কাঠামো। বাড়ির ভেতর থেকে একটা তীব্র পচা গন্ধ ভেসে আসছিল। আমরা সাবধানে ভেতরে ঢুকলাম। টর্চের আলোয় দেখা গেল ঘরের মেঝেতে ধুলো আর মাকড়সার জাল। বাতাসের একটা হিমেল ঝাপটা গায়ে লাগল। হঠাৎ একটা তীক্ষ্ণ চিৎকারের শব্দে আমরা চমকে উঠলাম। মনে হলো যেন কোনো নারীর আর্তনাদ। সুজন আমার হাত খামচে ধরল। তার মুখটা ফ্যাকাসে হয়ে গেছে। আমি নিজেকে শান্ত করার চেষ্টা করলাম, বোধহয় কোনো পেঁচা বা অন্য কোনো পাখি হবে। কিন্তু পরক্ষণেই একটা ছায়া নজরে পড়ল। ঘরের এক কোণে একটা ভাঙা আলমারির পাশ দিয়ে দ্রুত সরে গেল কিছু একটা। টর্চ ফেলেই ছুটে গেলাম সেদিকে। কিছুই নেই। সুজনের শ্বাসপ্রশ্বাসের শব্দ আমি স্পষ্ট শুনতে পাচ্ছিলাম। আমার নিজের বুকও ধড়ফড় করছিল। হঠাৎ সুজন চিৎকার করে উঠল, ওটা কি অভিদা? আমি পেছন ফিরে দেখলাম, মেঝের উপর স্পষ্ট পায়ের ছাপ, কিন্তু সে পায়ের ছাপ মানুষের নয়, অনেকটা বাঘের থাবার মতো, কিন্তু তার চেয়েও বড় আর অদ্ভুত। ছাপগুলো নতুন, যেন এইমাত্র কেউ হেঁটে গেছে। আমরা দ্রুত বের হয়ে আসতে চাইলাম, কিন্তু দরজার কাছে এসেই থমকে গেলাম। দরজাটা আপনা আপনি বন্ধ হয়ে গেছে। যত চেষ্টা করি নড়ে না। আমরা ভেতরে আটকে পড়েছি। আমি আতঙ্কিত হয়ে সুজনকে বললাম, কেউ আছে এখানে, হয়তো আমাদেরকে ফাঁসিয়েছে। ঘরের ভেতর থেকে আরও তীব্র হয়ে উঠল সেই কান্নার শব্দ। এবার যেন আরও কাছে, আরও স্পষ্ট। মনে হচ্ছে যেন কেউ আমাদের কানের কাছেই কাঁদছে। আমরা কাঁপতে কাঁপতে মেঝেতে বসে পড়লাম। টর্চের আলো কাঁপছিল আমার হাতে। হঠাৎ করেই শব্দটা থেমে গেল। চারদিক নিস্তব্ধ, এতই নিস্তব্ধ যে নিজেদের হৃদস্পন্দন শুনতে পাচ্ছিলাম। তারপর একটা হিসির শব্দ, একদম আমাদের পাশেই। টর্চের আলো ঘুরিয়ে দেখলাম, ডট ডট। ঘরের মাঝখানে, যেখানে আগে কিছুই ছিল না, সেখানে দাঁড়িয়ে আছে একটা আবছা কালো মূর্তি। তার মুখটা দেখা যাচ্ছে না, কেবল দুটো জ্বলন্ত লাল চোখ। মনে হচ্ছিল যেন একটা বিরাটাকার জন্তু, তবে তার আকৃতি ঠিকঠাক বোঝা যাচ্ছিল না। কেবল সেই লাল চোখগুলো স্থির তাকিয়ে আছে আমাদের দিকে। আমি আর সুজন ভয়ে জমে গেলাম। শ্বাস নিতেও কষ্ট হচ্ছিল।
সেই মূর্তিটা ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে আসছিল। প্রতিটা পদক্ষেপে মেঝের ভাঙা কাঁচের টুকরোগুলো কর্কর শব্দ করছিল। আমার মনে হলো মৃত্যু বুঝি আসন্ন। আমি চোখ বন্ধ করে ফেললাম। যখন চোখ খুললাম তখন ভোরের আলো ফুটেছে। আমি আমার বিছানায় শুয়ে আছি। সুজন পাশে নেই। আমার মনে হলো আমি বোধহয় স্বপ্ন দেখছিলাম। কিন্তু আমার হাত আর জামাকাপড়ে কাদার দাগ, আর আমার হাতের মুঠোয় তখনও ধরা ছিল সেই টর্চটা যার ব্যাটারি শেষ হয়ে আলো নিভে গেছে। আমি ধড়ফড় করে উঠলাম। সুজন কোথায়? আমি দ্রুত সতীশ কাকার ঘরের দিকে গেলাম। কাকা আর কাকিমা উদ্ভ্রান্তের মতো বসে আছেন। কিরে অভি, উঠেছিস? সুজন কই? কাকিমার গলা ধরা। আমার বুকটা ধক করে উঠল। আমি সবটা বললাম, কুঠিবাড়ি, মূর্তি, পায়ের ছাপ, সব। সতীশ কাকা দীর্ঘশ্বাস ফেলে বললেন, অভি, তুই যা দেখেছিস সেটা হয়তো তোর চোখের ভুল, কিন্তু সুজনকে পাওয়া যাচ্ছে না। আজ সকালে উঠে দেখি ও বাড়িতে নেই। পুরো গ্রাম খুঁজেও সুজনকে পাওয়া গেল না। দিন গড়িয়ে সন্ধ্যা হল। সবাই হতাশ। আমি নিজের ওপর বিশ্বাস করতে পারছিলাম না। সত্যিই কি আমি স্বপ্ন দেখেছিলাম? কিন্তু কাদার দাগ, টর্চ। পরদিন সকালে গ্রামের শেষ প্রান্তে একটা পুকুরের ধারে সুজনের শার্ট পাওয়া গেল। সেটি রক্তে ভেজা ছিল, কিন্তু সুজনের কোনো চিহ্ন নেই। কয়েক মাস কেটে গেল। সুজনের কোনো খোঁজ পাওয়া গেল না, কিন্তু একটা ঘটনা আমাকে দিনের পর দিন কুঁড়ে কুঁড়ে খাচ্ছিল। সেদিন রাতে কুঠিবাড়ির মেঝের উপর যে পায়ের ছাপগুলো দেখেছিলাম সেগুলো ঠিক একই রকম ছিল যেমনটা সতীশ কাকার মরা গরুর আশেপাশে দেখা গিয়েছিল। সেই গরুর চোখেও ছিল চরম আতঙ্কের ছাপ। আমি বারবার নিজেকে জিজ্ঞেস করতাম, সেদিন রাতে ওই কুঠিবাড়িতে কি কোনো হিংস্র জন্তু ছিল, নাকি নাকি এমন কিছু ছিল যা মানব মস্তিষ্কের ধারণার বাইরে? সুজন কি সেই জন্তুর হাতেই মারা পড়ল, নাকি সেই লাল চোখগুলো আজও রাতের অন্ধকারে ঘুরছে? আমার মনে এক অদম্য ভয় বাসা বেঁধে আছে। আজও যখন রাতে ঘুম ভাঙে তখন মনে হয় যেন সেই তীব্র কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি। আর যখনই কোনো খোলা জায়গায় কালো ছায়া দেখি মনে হয় যেন সেই লাল চোখগুলো আমাকেই দেখছে। সুজন কি সত্যিই হারিয়ে গেছে, নাকি সে কোনো এক অদৃশ্য সত্তার শিকার হয়েছিল? মালঞ্চ গ্রামের সেই কুঠিবাড়ি আজও একই রকম দাঁড়িয়ে আছে, আর তার নিস্তব্ধতা যেন আরও গভীর এক রহস্যের আড়ালে লুকিয়ে আছে। আর আমি জানি সেই রাতের অভিজ্ঞতা আমার মস্তিষ্ক থেকে কোনোদিনও মুছবে না। আমি চিরকাল সেই নিস্তব্ধ চিৎকারের সাক্ষী হয়ে থাকব।